হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 865 পেজের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিচের কোন জৈব গ্যাসটি গ্রিন হাউস প্রভাব দেখায়। তাহলে এটার অ্যান্সার কি হবে না, জৈব গ্যাস বললে আমরা কি লিখবো, মিথেন। নেক্সট বলেছিল যে 22 গ্রাম CO2 এসটিপিতে পিভি এর মান কত হবে। আচ্ছা, CO2 যে আণবিক ভর সেটা আমরা কত লিখি বলো না, এম। সেটা হয়ে থাকে কার্বনের হচ্ছে 12 এবং অক্সিজেনের কি লিখি 16 × 2 32। তাহলে 12 + 32 মানে লেখা হয় 44 গ্রাম। এবার তাহলে পিভি সমান আমরা জানি এন আর টি। তাহলে এন এটা সমান আমরা লিখতে পারি কি W/m/T। তাহলে এখানে বলেছে যে 22 গ্রাম CO2 মানে এটা তার গৃহীত ওজন, বাই এম এর মান বা আণবিক ভর কত পেয়েছি 44, এত 8টি। তাহলে 22 একে 22, 22 দুগুণে 44 করলে কত পাবে না 0.5 তাহলে এদের মধ্যে অপশন কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট বলেছে যে 12 গ্রাম ম্যাগনেসিয়ামের ফিতাকে পুরোপুরি যদি দহন করা হয় তাহলে এমজিও তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে এটা কিভাবে পাওয়া যাবে না, বিক্রিয়াটা প্রথমে দেখো 1.3 বা 1.3। বিক্রিয়াটা কি না 2mg প্লাস O2 সমান কি লেখা হয় তাকে 2mgO। এটা তাহলে এখানে 2 গুণিত ম্যাগনেসিয়ামে কত হয় না 12, 12mg 24 এরকম লেখা হয়। তাহলে এটা সমান পাচ্ছি এখানে 48 গ্রাম, আর অক্সিজেন 16 × 2 মানে 32 গ্রাম। তাহলে দেখো যে 48 গ্রাম এমজি থেকে আমরা পাই 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমাকে প্রশ্নই জিজ্ঞেস করেছে যে 12 গ্রাম এমজি থেকে কতটা পাবো। তাহলে 12 গ্রাম এমজি থেকে কতটা পাবো না 32/48 × 12। তাহলে 12 × 4 = 48, 4 × 8 = 32। তাহলে অ্যান্সার কি হবে না 8 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে আমরা 8 গ্রাম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলেছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হয় 0। এটা ভুল দেওয়া আছে, এটা 0 হবে। তাহলে মনে রাখবে এটা 0 হবে, 10 নয়। নেক্সট হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। তাহলে মনে রাখবে যার তরঙ্গ দৈর্ঘ্য কি হয় কম তার বিচ্যুতি বেশি। তাহলে বেগুনি হবে সঠিক। কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, মানে সেটা প্রতিফলন কোণ। তাহলে আপতন আর প্রতিফলন কোণ কি হয় সমান হয়। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে 30 ডিগ্রি হবে। নেক্সট হচ্ছে রোধাঙ্কের একক কোনটি। আমরা সবাই জানি রোধাঙ্কের একক হয় ওহম মিটার। নেক্সট বলেছে 30 ওহম রোধের একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে। তো ফর্মুলাটা সবার মনে আছে যে ভি সমান হচ্ছে আই আর লেখা হয়। তাহলে ভি চেয়েছে, আয়ের মান কত দেওয়া আছে না, আয়ের মান বলে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। 0.3 অ্যাম্পিয়ার মানে 3/10 লিখতে পারি, এবং রোধ আমার বলে দিয়েছে 30 ওহম। তাহলে দেখো 10 × 3 = 30 আর 3 × 3 = 9। তাহলে কি হয়ে যাবে, এটা অ্যাম্পিয়ার ইন্টু ওহম মানে কত 9 ভোল্ট। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অ্যান্সার কি হবে 9 ভোল্ট। নেক্সট হচ্ছে আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়িত করার সঠিক ক্রম কি। তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। যদি বলতো কার ভেদন ক্ষমতা বেশি তাহলে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা এরকম লেখা হতো। রতি হ্রস্ব পর্যায়ে কটি মৌল আছে। তাহলে অ্যান্সার কি হবে না 2টি মৌল আছে। এমজিও গঠনে কয়টি ইলেকট্রন এমজি পরমাণু। তাহলে এমজির ক্ষেত্রে কি লেখা হয় না 12mg24 এরকম লেখা হয়, আর অক্সিজেনের ক্ষেত্রে লেখা হয় 8O16। তাহলে বলো যে 12টা যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি 2 8 2, এবং এর যদি 8টা হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে 2 6। তাহলে এ কি করবে, সর্ববিষ্ট কক্ষের দুটো ইলেকট্রন একে দিবে যাতে এ কি করতে পারে তার অক্টেট পূর্ণ করতে পারে বা 8টাতে পরিণত হয়। তাহলে কয়টি হবে অ্যান্সার না 2টি। নেক্সট বলেছে তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি কি। তাহলে অবশ্যই জারণ। ক্যাথোড বললে বিজারণ। পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করবে না ক্যালসিয়াম অক্সাইড। নিচের কোনটি বক্সাইটের সংকেত কি হবে Al2O3 2H2O। নিচের কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড।
তাহলে এদের মধ্যে অ্যালডিহাইড কি হবে? দেখো সিএইচও গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর OH মানে অ্যালকোহল গ্রুপ। তাহলে অ্যালডিহাইড গ্রুপ কোনটা? এটা। নেক্সট চলে আসো বিভাগ খ। 2-1 বলেছে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি মূলত ওজোন স্তরের ক্ষয় ঘটায়? তাহলে 2.1 এর অ্যান্সার কি হবে? না, আমরা জানি কি ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় ঘটায়। এছাড়াও আমরা বলতে পারি অথবা বলতে পারি নাইট্রিক অক্সাইড বা NO। নেক্সট হচ্ছে 2.2 এর অ্যান্সার কি হবে? বলেছে কোন ধরনের কয়লার তাপন মূল্য সর্বাধিক? অ্যান্সার হবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লার তাপন মূল্য হচ্ছে সর্বাধিক। বায়োগ্যাসের মূল উপাদান, তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কি হবে? না মিথেন। তাহলে এটা হবে মিথেন বা CH4। নেক্সট বলেছে সিজিএস পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতিতে আর এর মান কত হয় বলো? 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। আর যদি বলতো তাহলে এটা হচ্ছে সিজিএস। আর যদি বলে এসআইতে, তাহলে এসআইতে যখন বলবে লিখবে 8.314 জুল মোল ইনভার্স ক্যালভিন। তাহলে এটা হলো সিজিএসটাও মনে রাখতে হবে, এসআইটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 2.4, 34 গ্রাম অ্যামোনিয়া তার আয়তন কত হবে? আচ্ছা, অ্যামোনিয়ার সংকেত আমরা জানি NH3। NH3 মানে কত? না এর 14 প্লাস হাইড্রোজেন কি লিখবো 1 × 3, মানে টোটাল কত হলো 17। আণবিক ভর কত? 17 গ্রাম। আর 1 মোল মানে কত লিটারকে নির্দেশ করে? 22.4 লিটারকে। তার মানে 17 গ্রাম NH3 বলতে বোঝায় 22.4 লিটার NH3। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 34 গ্রামের আয়তন কত? তাহলে বুঝতেই পারছো যে 22.4 বাই 17 ইন্টু 34 লিখতে পারি। তাহলে 17 দুগুণে 34 হলে অ্যান্সার হবে 44.8 লিটার। তাহলে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ অবধি আমাদের হলো। নেক্সট বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি ভার্সেস টি লেখচিত্র। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি জানি ভিটি লেখচিত্র কিরকম হয়? না এরকম। তাহলে এদিকে ভি, এদিকে টি, তাহলে ভিটি রেখাচিত্র এরকম হয়ে থাকে। নেক্সট বলেছে নিচের বিবৃতিটির সত্যতা যাচাই করো। পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এটা কি? না অবশ্যই সত্য। তাহলে আমরা কি লিখবো এটা? না সত্য। নেক্সট হচ্ছে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কি হয়? না শূন্য হয়। অবতল দর্পণের একটি ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার কিসে লাগবে? তাহলে এটা হবে 2.6। দেখো অবতল দর্পণের একটি ব্যবহার, তাহলে দাঁড়ি কামানোর কাজে, দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়, বা গাড়ির হেডলাইট। নেক্সট হচ্ছে 2.7 যে কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলা হয়? তাহলে প্রধান অক্ষ কোনটাকে বলা হয়? দেখো এটা যদি একটা গোলীয় দর্পণ ধরছি আমি, এটা একটা গোলীয় দর্পণ, তাহলে এটা হয়ে থাকে কি তার মেরু। এই ও পয়েন্টটাকে আমি বলছি মেরু। তাহলে গোলীয় দর্পণের সামনে এখানে কোথাও থাকে কি? বক্রতা কেন্দ্র থাকে। তাহলে সংজ্ঞাটা কি লেখা হবে? না মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগকারী সংযোগকারী সরল রেখা, সরল রেখা। তাহলে তাকে আমরা কি বলবো? না প্রধান অক্ষ। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরল রেখা।
নেক্সট বলেছে দেখো, তাহলে আমরা করলাম পয়েন্ট, প্রধানাঙ্ক কাকে বলে। নেক্সট বলেছে তড়িৎ বিভব পরিমাপ করা হয়, তড়িৎ বিভব কিভাবে পরিমাপ করা হয়। তাহলে বলো তড়িৎ বিভবের সংজ্ঞা কি, না 2. এটা হলো 2.7, নেক্সট হচ্ছে 2.8। তাহলে তড়িৎ বিভব কি পড়েছি, না ধরো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে। তো সেখানে কি করলাম আমরা, অসীম দূরত্ব থেকে, তাহলে এখানে আমি বলছি অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে আনতে, তাহলে অসীম দূরত্ব থেকে কিউ এর মানটা কি হবে, +1। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে তাকেই বলা হয় থাকবে তড়িৎ। তাহলে ডাব্লু, তাহলে আনতে আমাকে কি করতে হবে, ডাব্লু কার্য করতে হবে। তাহলে এখানে ভি সমান কি লেখা হয় থাকে, W/Q। তাহলে বুঝতেই পারছো যে অসীম দূরত্ব থেকে, তাহলে এখানে কিউটাকে আমি যদি কি করি, একক ধনাত্মক আধান করি, তাহলে ভি সমান কি হয়ে যাবে, ডাব্লু। আর যেখানে ভিটাকে কি বলা হয়, বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা বলে থাকবো বিভব, বা এইভাবেই আমরা বিভব ক্যালকুলেট করি। নেক্সট বলেছে কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ ঘটে না। তাহলে কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ ঘটবে না, না এক হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। আর হচ্ছে 2 যদি তাপমাত্রা পরিবর্তিত হয়, তাপমাত্রা পরিবর্তিত হয়, এই দুটো ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য। নেক্সট বলেছে যে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার একটি ব্যবহার। তাহলে নিউক্লিয় বিয়োজন বিক্রিয়ার একটি ব্যবহার কোথায় দেখতে পাওয়া যায়, না পারমাণবিক বোমা। ড্যাশ কণা হলো নিউক্লিয়াস থেকে নির্গত একটি উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, তাহলে কি হবে, বিটা কণা। এবার বলো এদের মধ্যে ক্ষার ধাতু কোনটি, তাহলে ক্ষার ধাতু কোথায় দেখতে পাওয়া যায়, না 1 নম্বর শ্রেণীতে। হ্যালোজেন মৌল সবাই জানি 17 নম্বর শ্রেণীতে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর নিকটোজেন মৌল, নিকটোজেন মৌল কত নম্বরেতে দেখা যায়, না নিকটোজেন মৌল দেখা যায় 15 নম্বর শ্রেণী। আর চ্যালকোজেন মৌল মানে আকরিক উৎপাদককারী, সেটা দেখা যাবে 16 নম্বর শ্রেণী। এবার বলো যে নিচের বিবৃতিটি সত্য অথবা মিথ্যা কিনা। বিশুদ্ধ তড়িৎযোজী যৌগে অণু গঠিত হয় না, তো অবশ্যই, কারণ এদের অণুর অস্তিত্ব কিন্তু আমরা পাই না, তাহলে এটা আমরা কি বলবো, সত্য। তাহলে এটা হবে সত্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন পদার্থের উপর নিকেলের যদি প্রলেপ দিতে হয় তাহলে কি ব্যবহার করব, অবশ্যই আমরা ব্যবহার করব সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। তাহলে মনে রাখবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত কথাটা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণকালে কার দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, অবশ্যই আয়ন সমূহ। তাহলে কি লিখবে, আয়ন সমূহ, সেটা ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনের দ্বারাই হয়ে থাকে, তাহলে আয়ন সমূহ। নেক্সট হচ্ছে ক্যাটায়নগুলি তড়িৎ বিশ্লেষণকালে কোন দিকে যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাহলে অ্যান্সার কি হবে, না ক্যাথোড। অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। অ্যামোনিয়া গ্যাস লিক করলে চোখে মুখে জলের ঝাপটা নিতে বলা হয় কেন, না কারণ চোখে অ্যামোনিয়া গেলে চোখে অ্যামোনিয়া গেলে চোখের ক্ষতির সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে। আবার কি হয়, অ্যামোনিয়া জলে সহজে দ্রবীভূত হয়ে যায়, জলে সহজে দ্রবীভূত হয়ে যায়,
ফলে চোখে জলের ঝাপটা নিলে কি হবে, যে অ্যামোনিয়াটা জলে মিশে যাবে, এর ফলে কি হবে, চোখের সংস্পর্শে আসতে পারবে না সহজে, ফলে চোখের ক্ষতি হবে না। তাই জন্য অ্যামোনিয়া গ্যাস লিক করলে চোখে মুখে জলের ঝাপটা নিলেই হয়ে যায়। এবার বলেছে এখানে যে একটি গ্যাস লেড অ্যাসিডের সিক্ত কাগজকে কালো করে দেয়, গ্যাসটি কি, যুক্তি সহ লেখো। তাহলে এটা কত দাগ আমাদের, না 2.15 অথবা, তাহলে কি হবে এটা, না গ্যাসটি কি, না H2S, তার সাথে লেড অ্যাসিটেড কাগজ CH3COO তার হোল 2 বিক্রিয়া করলে কি হবে, লেড সালফাইড যেটি কালো রঙের এই যে অধক্ষেপ পড়ে, তাহলে এর বর্ণ কি হয়, কালো, এবং 2CH3COOH। তো এখানে বলেছে একটি গ্যাস লেড অ্যাসিটেড সিক্ত কাগজকে কালো করে দেয়, গ্যাসটি অবশ্যই H2S, তার জন্য কি হয়ে যাচ্ছে, এটি কালো হয়ে যাচ্ছে। 1000 ডিগ্রি সি উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপরে যদি অতি দ্রুত নাইট্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন পদার্থটির নাম কি। তাহলে সকলেরই নিশ্চয়ই মনে আছে যে প্রশ্নটা কি লিখে থাকি, CaC2 ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে 1100 ডিগ্রি তাপমাত্রায়, না CaNCN প্লাস সি। এই যে গোটা জিনিসটাকে ক্যালসিয়াম সায়ানামাইড বলা হয়, এটাকে বলা হয় ক্যালসিয়াম সায়ানামাইড, আর কার্বনের ধূসর মিশ্রণকে বলা হয় আমরা কি বলি, নাইট্রোলিন। তাহলে এটা গেল 16 দাগ। নেক্সট হচ্ছে CH3 ট্রিপল বন্ড CH এর IUPAC নাম। তাহলে CH3 ট্রিপল বন্ড CH এর IUPAC নাম কি হবে, দেখো নাম একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, আর এখানে ট্রিপল বন্ড থাকলে আইন লেখা হয়ে থাকে, তাহলে এটা আমরা লিখবো ইথাইন। ইথাইন। কার্বন ব্ল্যাক তৈরিতে কোন যৌগ কাজে লাগে, তাহলে কার্বন ব্ল্যাক তৈরিতে কি কাজে লাগে, মনে রাখবে মিথেন। মিথ ইথ প্রোপ কি হবে, তাহলে প্রোপ আর কার্বক্সিলিক থাকলে ওইক অ্যাসিড, এটা লিখে থাকে, তাহলে এটা আমরা লিখব প্রোপানোইক অ্যাসিড। এরপরে চলে আসো 3.2। এখানে একটা অঙ্ক ছিল, বলেছে যে যে -3 ডিগ্রি সি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন 1 লিটার হয়। তাহলে এটা আমাদের 3.2। তাহলে T1 দেওয়া আছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাকে লিখতে পারি যে -3 প্লাস 273, কত লিখতে পারি, 270 ক্যালোরি। একই রকমভাবে অন্তিম উষ্ণতা T2 আমাকে জিজ্ঞেস করেছে, এবং দেওয়া আছে V1 দেওয়া আছে 750 সিসি, এবং V2 কত, 1 লিটার মানে 1000 সিসি। তাহলে এখানে লিখতে পারি যে V1/T1 সমান হচ্ছে V2/T2, বা T2 সমান V2T1/V1। তাহলে 1000 ইন্টু 270/750, তাহলে কাটাকাটি করলে কত আসবে, 360 ক্যালভিন। নেক্সট ছিল যে 23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন এত সিসি, তাহলে আণবিক ভর কত হবে। তাহলে এই প্রবলেমটা কিভাবে করবে, টি সমান 23 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা সমান ক্যালভিনে করতে গেলে 23 প্লাস 273 মানে 296 ক্যালভিন। ডাব্লু কত দেওয়া আছে, 0.324 গ্রাম, এবং চাপ পি দেওয়া আছে 752 ml। এটাকে যদি আমরা 760 দিয়ে ভাগ করি, তাহলে সেটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে, সমান এত এটিএম লিখতে পারি। আর ভি সমান দেওয়া আছে 280 সিসি, ওটাকে লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করলেই হবে, 280/1000 লিটার। তাহলে এবার দেখো যে পিভি সমান, আমরা কি জানি সমীকরণটা, পিভি সমান এনআরটি, তাহলে পিভি সমান লেখা হয় এনআরটি, এন এর জায়গায় বসে দিচ্ছে ডাব্লু বাই এম আর টি,
আর এম এর মান দরকার, এম সমান কি লিখা হবে, ডাব্লিউ আর টি বাই পিভি। এবার প্রত্যেকের মান বসাও, 0.324, 0.082 ইন্টু 296 বাই 752/760 হচ্ছে চাপ, ইন্টু আয়তন আছে আমাদের 280/1000। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা পাবো 28.38 গ্রাম মোল ইনভার্স হয়, এম এর যা একক। তো এখানে গেল 3.2 এর প্রবলেম। নেক্সট চলে এসো 4.2। 27 ডিগ্রি সি তাপমাত্রায় 750 চাপে CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নাও। তাহলে প্রয়োজনীয় যে সমীকরণটা কি হবে না, MgCO3 প্লাস 2HCl বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর জল আর CO2। তাহলে MgCO3 এর মান কত, 84 গ্রাম, আর এখানে এটা হবে CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে যা যা দেওয়া আছে যদি লিখে নিই, P1 সমান দেওয়া আছে 760 mmHg, T1 সমান দেওয়া আছে 273 কেলভিন, P2 সমান 750 mmHg, V2 সমান 1 লিটার, আর T2 সমান 300 কে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কে। তো আমার দরকার এখানে V1। তাহলে P1 V1 বাই T1 সমান কি হয়, V2 V2 বাই T2 বয়েলের সূত্র অনুযায়ী। সেখান থেকে V1 সমান আমরা কি লিখতে পারি, যে P2 V2 ইন্টু T1 বাই P1 T2। তাহলে প্রত্যেকের যদি মান বসাই, 750 ইন্টু 1 ইন্টু 273 বাই 760 ইন্টু 300, তাহলে কত আসবে, 0.898 লিটার। তাহলে এটাই হবে এসটিপিতে CO2 গ্যাসের আয়তন। নেক্সট দেখো, কোন গ্যাসের আণবিক ওজন আছে তার বাষ্প ঘনত্ব অবশ্যই পারবে নির্ণয় করতে। কিভাবে পাবে, তাহলে কোন গ্যাসের আণবিক ওজন যদি 64 হয়, তাহলে আমরা কি জানি M সমান 2D, তাহলে বাষ্প ঘনত্ব D সমান কি হবে, M/2। তাহলে M এর মান যদি 64 হয়, 2 দিয়ে ভাগ করলে 2 3 6 2 2 4 32 হবে অ্যান্সার। তারপরে দেখো এখানে বলেছে যে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। তাহলে এটা আমাদের কত দাগ, 4.5। তাহলে 4.5, তাহলে কাঁচের ফলকের যে বেধ, তাহলে বেধটাকে আমি ডি দিয়ে ডিনোট করছি, কত না 2 মিলিমিটার। আচ্ছা 2 মিলিমিটার মানে কত, কত করতে হবে, 1000 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে মিটারে কনভার্ট হয়ে গেল। এবার কাঁচের যে প্রতিসরাঙ্ক μg সেটা দেওয়া আছে 3/2, আর শূন্য স্থানে আলোর বেগ c কত হয়, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এগুলো আমাদের দরকার ছিল। তারপরে হচ্ছে μg সমান কি লিখতে পারি, c/vg, বা vg সমান কি লিখতে পারি, c/μg। তাহলে 3 × 10⁸ বাই, এখানে 3/2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট হচ্ছে অতএব,
তাহলে আলোর কত সময় লাগবে? না কাঁচ ফলককে অতিক্রম করতে আলোর সময় লাগবে টি সমান কি হবে না বেধ বাই আলোর কাঁচ ফলকের যে বেধ বাই হচ্ছে ভেলোসিটি। তাহলে 2 × 10⁻³ বাই 2 × 10⁻8। তাহলে 2 2 ক্যান্সেল, এটা উঠলে কত হবে 10⁻11 সেকেন্ড। তাহলে এটা ছিল। নেক্সট বলেছে যে একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব দেওয়া আছে, একটা 3 ভোল্ট একটা 6 ভোল্ট। তাহলে বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে যদি আমাদের 5 কুলম্ব তড়িতাদান বহন করে নিয়ে যেতে হয় তাহলে আমাদের কতটা কার্য করতে হবে? তাহলে একটু আগে আমরা সমীকরণটা লিখেছি, যে কি লিখলাম সমীকরণটা না ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ, এটা লেখা হয়ে থাকে। তাহলে এখানে বিভবের ডিফারেন্স কত না 6 - 3, এবং কত আধানকে নিয়ে যাচ্ছিল না 5 কুলম্ব আধানকে নিয়ে যাচ্ছিল। তাহলে 3 × 5 কত হয়ে যাচ্ছে 15 জুল। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে কত কার্য করতে হবে, তাহলে অ্যান্সার হবে 15 জুল। নেক্সট বলেছে যে 4.8 92U238 হতে 82 PV 206 এটাতে যদি পরিবর্তন করতে হয় কয়টি আলফা কণা এবং কয়টি বিটা কণা নির্গত হবে? তাহলে লিখে নেওয়া যাক। তাহলে 92U238 থেকে 82 PV 206। তাহলে প্রথমে ভর সংখ্যা চেক করব। তাহলে ভর সংখ্যা আমি জানি একটি আলফা কণা বেলা কত কমছে, আগে দেখো কত কমেছে না দেখতে পাচ্ছি 32 কমেছে। তাহলে একটি মাত্র আলফা নির্গত হলে ভর সংখ্যার চেঞ্জ কত না -4। তাহলে বলো যে 32 হয়েছে মাইনাস, মানে কটি আলফা কণা নির্গত হয়েছে? তাহলে দেখো যে 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে বুঝতে পারছি যে 8টি আলফা কণা নির্গত হয়েছে। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি -8 আলফা। আর আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত কমে না এখানে দেখো কত কমেছে না 10 কমেছে। তাহলে 10 কমেছে। একটা আলফা কণা যদি বের হয়, একটি আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কত কমে না 2 কমে। তাহলে এখানে 10 কমেছে। তাহলে বলো কটি আলফা কণা নির্গত হয়েছে এখান থেকে? তাহলে এখানে যদি 8টি আলফা কণা যেহেতু নির্গত হয়েছে টোটাল, তাহলে আমার এখানে কত কমা উচিত ছিল? 8 দুগুণে 16, তাহলে -16 হওয়া উচিত ছিল। তাহলে তার মানে এখানে আমার -16 কমা উচিত ছিল, কিন্তু সেই জায়গায় আছে এখানে 82। তাহলে আরও আমার কি হয়েছে 6টি বিটা কণা আসার জন্য প্লাস এক এক করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার তখন হয়ে গেছে -10। তার মানে এখান থেকে কটি নির্গত হয়েছে 6টি বিটা কণা নির্গত হয়েছে এবং 8টি আলফা কণা নির্গত হয়েছে। কারণ বিটা কণা যদি নির্গত হয়, একটি বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1 বাড়ে। তাহলে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। একটি আলফা কণা বেরালে 2 কমে, একটি বিটা কণা বেরালে 1 বাড়ে। ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, আর এটা হচ্ছে ভর সংখ্যা। নেক্সট আমাদের এখানে একটা প্রবলেম ছিল যে 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে? তাহলে প্রথমে কি করবে, সমীকরণটা আগে লিখে নাও। লেড নাইট্রেটের সমীকরণ হচ্ছে 2 PV
NO3 এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে, 2 PbO প্লাস 4NO2 প্লাস O2। তাহলে এখানে দেখো যেই যে গ্যাসগুলো যেগুলো উৎপন্ন হচ্ছে এগুলোই কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। তার জন্য কি হবে, ওজনটা হ্রাস পাবে। তাহলে 4 নাইট্রোজেনের 14 আর অক্সিজেনের 32, তাহলে এটা করলে আসছে 184। আর এখানে অক্সিজেনের তো 32 গ্রাম। আর এখানে পিভিরটা হিসাব করো 207 প্লাস 2 নাইট্রোজেনের কত 14 প্লাস 48, তাহলে টোটাল এখানে আসবে 662 গ্রাম। তাহলে দেখো যে 662 গ্রাম PbNO3 যে হোল 2, সেখান থেকে পাচ্ছি নয়, ওজন হ্রাস করতে পারো। তাতে ওজন হ্রাস হচ্ছে, যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা বাতাসে মিশে যাচ্ছে। তাহলে এটা 184 প্লাস এই গ্যাসটা মানে 32, এত গ্রাম ওজন হ্রাস পাচ্ছে। তাহলে 1 গ্রাম PbNO3 তাহলে এটা যোগ করলে আসে 4×2=6 আর 8×3 মানে 216/662। তাহলে কাটাকাটি করলে কত আসবে, 0.326 গ্রাম। তাহলে এই ছিল আমাদের 865 পাতার গাণিতিক প্রশ্নাবলী এবং MCQ SIQ এর সলিউশন।